মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। তুলির সংসারের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা মঙ্গলবার, তো সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। সকাল হয়ে গেছে বেশ কিছুক্ষণ। ইন্দুসোনা স্কুল চলে গেছে, তারপর আমার স্নান করাও হয়ে গেছে। আর এদিকে বিনিসোনাও ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে খাইয়েও দিয়েছি। আর তারপর এখন চলে এসেছি বিছানাটা একটু গুছিয়ে নেওয়ার জন্য। আর বিছানাটার অবস্থা দেখো, টেডি বালি সমস্ত কিছুতে বিছানাটা একদম ওলঠাল হয়ে আছে। আসলে সকালবেলা ঘুম থেকে ওঠার সময় বিছানাটা ঠিক এরকমই হয়ে থাকে। তো তারপর সুন্দরভাবে ক্লিন করার পর একটু পরিষ্কার হয়। যাই হোক, এই যে বিনিশোনা আমার সঙ্গে এখন ঘুরে ঘুরে কাজ করবে, আর সঙ্গে মায়ের সঙ্গে বক বক করবে, কথা বলবে, আর এরকমই করবে। তো এইভাবেই শুরু হবে আমার সকালটা। আর সারাটা দিন এরকম চলতেই থাকবে। যেদিন ইন্দু বাড়িতে থাকে সেদিন অন্যরকম চলে। সেদিনটাও বেশিরভাগটা দিদির কাছেই থাকে। মানে ওই দিদি পড়তে বসে তার কাছে থাকে, বা দিদি আঁকে পড়ে গান করে যাই করে, তো দিদির কাছে বেশিরভাগ সময়টা থাকে। কিন্তু যেদিন দিদি স্কুল যায় সেদিন আমার সঙ্গেই কিন্তু থাকে, আর সারাক্ষণটা বক বক করে, গান করে, মাঝে মধ্যে নিজের খেলাও করে। আর তখন গান টান এটা ওটা নিজের মধ্যেই করে, আবার বক বকও করে জানো। আবার অনেক সময় বলে হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো, এটাও বলে। সত্যি ওর মুখে এই কথাগুলো শুনতে ভীষণ ভালো লাগে। যাই হোক, আমি কিন্তু এখন বেডটা সুন্দরভাবে গুছিয়ে নেব। আর ওই যে বেড কভারটা তো এখন চেঞ্জ করব না, এই তো 2 দিন পাতা হয়েছে, তাই ওটা এখন পাতাই থাকবে। তো এদিকে বিছানা পরিষ্কার করে নেওয়ার পর ওই ঘরের বিছানাটা একটু পরেই ক্লিন করব। আর তার মাঝখানে আমি জলখাবারটা বানিয়ে নেব। আর তার সঙ্গে তোমাদের সঙ্গে আজকে একটা বিশাল বড় ঘটনা শেয়ার করব, যেটা আমার জীবনে ঘটেছিল। তো সেটা ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তারই মধ্যে ওই যে রান্নাবান্নাটুকু একটু ওরই মধ্যে করে নেব, তারপর কিন্তু ওই ঘরটা আজকে পরিষ্কার করব, মানে বিছানাটা তুলবো এই আর কি। তো কথা বলতে বলতে এই ঘরে বিছানাটা কিন্তু সুন্দরভাবে তোলা হয়ে গেছে। আর ওই যে টেডিটা, ওটা আমার বিনিশোনার। ও বললো যে ওর টেডিটা ওখানে রাখার জন্য, তাই রেখে দিলাম। আর এই যে রান্নাঘরে চলে এসেছি। আর এসেই দেখি বেশ কয়েকটা জিনিস মানে কৌটো থেকে শেষ। এবার সেগুলো কন্টেনারে ভরে নিতে হবে। সেই জন্য ভাবলাম আগে ভাগে সেই কাজটা করে নিই, আর তারপর রান্নাবান্না করব। তো প্রথমে নুনটাই দেখি যে একদম অল্প নিচেতে মানে আছে, নেই একদমই নয়, একদম শেষ করে নুনটা আমি ভরি না, কিন্তু একটু কম ছিল। তো প্রথমে নুনটা ভরে নিলাম, সঙ্গে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো। জিরে গুঁড়োটা একদমই শেষ হয়ে গিয়েছিল, তো ওটা তোমাদের দাদা এনেছে কালকে, তাই ওটাও আজকে রান্নার সময় ভরে নিচ্ছি। আর সঙ্গে হলুদ গুঁড়োটা, সেটাও ভরে নেব। আর চিনি, দুধ, এগুলো অল্প অল্প করে কন্টেনারে আছে। তো ভাবলাম একবারেই সব ভরে নিয়ে তারপর রান্না করি, তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয়। আর আমি না এই সমস্ত কন্টেনারের ওপরেতে একটা করে লিখে রেখে দিয়েছি জানো তো। আসলে যদি অসুবিধা হয়, যদিও হলুদ বা নুন এগুলো সবাই বুঝতে পারে, কিন্তু এই জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো এই জিনিসগুলো তো খুব একটা বুঝতে পারে না। তাই সব কিছু যখন লিখেছি এইগুলো লিখে রেখে দিয়েছি, মানে যাতে সুবিধা হয় সব কিছুটা নেওয়ার। আর এদিকে দেখো, হলুদটা ঢালতে গিয়ে না একটুখানি নিচে পড়েও গেছে। মানে এই জিনিস নষ্ট করতে আমার কিন্তু খুব গায়ে লাগে, কিন্তু কি করব, ঢালতে গেলাম আর পড়ে গেল, কিছু করার নেই। তো ওটাও কিন্তু নষ্ট করিনি, ওটাও কিন্তু আমি তুলে নিয়েছিলাম। আর এরপর কন্টেনারটা মুছে সুন্দর করে রেখে দেবো। তো চলো, কন্টেনারগুলো ভরতে ভরতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, যেটা আমার জীবনে আগের বছর ঘটেছিল। আজকে 31শে জুলাই, আর 31শে জুলাই কিন্তু আমার জীবনে একটা বিশাল বড় ঘটনা ঘটেছিল। সেদিন ছিল আমার ইন্দুসোনার গানের এক্সাম। তো সকালবেলা ওকে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম গানের এক্সামে। আর সেই সময় আমার শ্বশুর আর শাশুড়ি মা দুজনেই এখানে ছিলেন। তো শাশুড়ি মার শরীরটা একটু খারাপ ছিল, তাই সেই সময় এসেছিলেন ডাক্তার দেখানোর জন্য।
তো সেই সময়টা এখানে ছিলেন। আর সেই দিনও ছিল মামনির ডাক্তার দেখানোর ডেট। তো মামনিকে নিয়ে গিয়েছিল দিদিভাই ডাক্তার দেখাতে, আর আমি গিয়েছিলাম আমার মেয়েকে নিয়ে গানের প্রোগ্রামে। তো তখন কি হয়েছিল জানো তো, মানে গানের প্রোগ্রাম তো খুব ভালোই হয়েছিল, আর সঙ্গে আমার যে রাঁধুনি ছিল রান্না করতো, তো সেও রান্না করতে এসেছিলো। বাড়িতে আমার বিনিশোনা ছিল আর বিনিশোনার বাবা ছিল, আর সেই দিনটা ছিল রবিবার। তো সেই জন্য ওর বাবার খুব একটা চাপ ছিল না, ওর বাবা বাড়িতে বেশ কিছুক্ষণ ছিল। আর ওই মোটামুটি 11টা নাগাদ আমি বাড়ি চলে আসি ওর পরীক্ষা দেওয়ার পর। তো বাড়ি আসার পর খাওয়া দাওয়া করি, আর খাওয়া দাওয়া করে স্নান টান করে তারপর পুজো করে সমস্ত কিছু করার পর দুপুরে রান্না বান্না হয়ে যায়। আর সেদিন আমাদের রান্না হয়েছিল ইলিশ মাছ। তো সেদিন রান্না বান্না হয়ে গিয়ে খাবার দাবার খেয়ে নিয়ে তারপর যখন বাসন নামাতে যাই, আর সেই মুহূর্তে আমি পা ভেঙে পড়ে যাই, মানে পা মুচকে গিয়ে নাকি কী করে একটা জানি না, হঠাৎ করে আমি নিজেও বুঝতে পারি না যে আমি কী করে পড়ে গেছি। আর সেভাবেই পড়ে যাই, আর পড়ে যাওয়ার পরেই হয় সেটা হচ্ছে আমার পা পুরো ফ্র্যাকচার হয়ে যায়। আমার যে সমস্ত পায়ের আঙুলগুলো সেগুলো সব একদম ডিসব্যালেন্স হয়ে যায়। তো সত্যি কথা বলতে কি করব, সেই মুহূর্তে এত প্রচণ্ড কেঁদেছি যে কি বলবো, মানে এত মানে কষ্ট হয়েছে সেই মুহূর্তটা, যে কারোর সঙ্গে মানে কি বলবো, কাউকে বলার মতো নয়, এত কষ্ট পেয়েছি নিজে। তো সেই মুহূর্তে আমাকে ওখান থেকে নিয়ে আসার মতো কেউই ছিল না। মামুনি ছিল, মানে বাড়িতে মোটামুটি সবাই ছিল, আমার ভাই আর তোমাদের দাদা। তো ওরা দুজনে আমাকে ধরে সেখান থেকে মানে যা হোক করে তুলে নিয়ে আসে। আর আমি সেই সময় খুব মোটো সোটোও ছিলাম, তো সেই জন্য ওদের কিন্তু অনেকটা কষ্ট হয়েছে। আর এরপর আমার মেজো ভাসুর আর যাকে খবর দেওয়া হয়, ওদের বাড়ি কিন্তু আমাদের কাছাকাছি। তো ওরাও কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসে, আর তারপর আমাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়। আমি তো একদমই হাঁটতে পারছিলাম না। তো আমাদের চেম্বারে যে ডক্টর বসেন, তিনি রবিবার ছিল, তো তিনি সেদিন ছুটিতে ছিলেন। তো ছুটিতে ছিলেন মানে তিনি এখানে ছিলেনই না, তো সেই জন্য আউট অফ বর্ধমান ছিলেন, সেই জন্য কিন্তু ডক্টরের দেখা হয় না। তো এক্স-রে করা হয়, স্ক্যান করা হয়, সমস্ত কিছু করার পর বোঝা যায় যে কি হয়েছে। তো ডক্টরকে ছবি পাঠানো হয়। তারপরের দিন সোমবার আমাকে হসপিটালাইজড করা হয়। তো তারপর 1 তারিখে আমাকে যখন হসপিটালাইজ করা হয়, 4 তারিখে আমার অপারেশন হয় পায়ের। আর সেটা আমি তোমাদের সঙ্গে সেই মুহূর্তে শেয়ার করিনি। বেশ 3টে মাস আমার একদম সেই অন্ধকারময় কেটেছে বলতে পারো, অন্ধকারময় যুগের মতো। 3টে মাস টানা বেড রেস্টে থেকেছি, মানে কতটা যে কষ্ট পেয়েছি সেই মুহূর্তটা বলে বোঝাবার নয়। আমার বিনিশোনা তখন সবে 1.5 বছরের, তো ওই 1.5 বছর না 2 বছরের। তো সেই মুহূর্তটা সত্যি কথা বলতে এতটা অসহায়ের মতো কেটেছে, মানে বলে বোঝাতে পারবো না। নার্সিংহোমে যে কটা দিন থেকেছি সেই কটা দিনের অভিজ্ঞতা তো মানে এতটাই বাজে যে কি বলবো সেই কটা দিনের। আর সেই কটা দিনের অভিজ্ঞতা আমি কোনোদিনও কখনো শেয়ার করিনি। তোমরা যদি কেউ শুনতে চাও অবশ্যই আমি শেয়ার করব যে আমার সেই মুহূর্তের অভিজ্ঞতাটা, মানে নার্সিংহোমের অভিজ্ঞতাটা, আমার অপারেশনের অভিজ্ঞতাটা সেটা। তো যদি কেউ শুনতে চাও অবশ্যই শেয়ার করব। আর সেই মুহূর্তটাই ঘটেছিল সেই দিনটা আমার জীবনে, যে 31শে জুলাই। ফার্স্ট কথা হচ্ছে 31শে জুলাই কিন্তু আমার জীবনে একটা ভালো ঘটনা, বা একটা ভালো ঘটনা নয়, মানে একটা এমনি ঘটনা ঘটেছিল যে 31শে জুলাই না আমার দেখাশোনা হয়েছিল। আমার তো অ্যারেঞ্জ ম্যারেজ, তো সেই হিসেবে 31শে জুলাই কিন্তু আমাদের দেখাশোনা হয় ফার্স্ট। তো তারপর আমাদের বিয়ে হয় 14th আগস্ট, মানে 14 দিনের মধ্যে কিন্তু আমাদের বিয়ে হয়ে গিয়েছিল। আর এইটা আমার জীবনে প্রথম ঘটেছিল। আর ঠিক 9 বছর পর আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটলো যে আমার এরকম পা ফ্র্যাকচার হয়ে গিয়েছিল। তো এই দুটো ঘটনাই আমার জীবনে 31শে জুলাই ঘটেছে। তো বিয়ের কথাটা কি বলবো, বিয়ের কথাটা যদি তোমরা শুনতে চাও অবশ্যই আমি বলবো। আর অবশ্যই তোমাদের সঙ্গে যদি কেউ শুনতে চাও তবে শেয়ার করব, এখন কিছু বললাম না। তো এই অ্যাক্সিডেন্টের ঘটনা কিন্তু আমার জীবনে এরকমই ঘটেছিল, হঠাৎ করে ঘটেছিল। আর সেই মুহূর্তটা জানো তো, মানে ভুল আর নয়, আমি জীবনে কখনো সেই মুহূর্তটা ভুলবো না যে আমার জীবনে এত বড় একটা ঘটনা ঘটেছে। সব থেকে কথা, আমার 2 মেয়েকে নিয়ে আমি ভীষণ চিন্তায় ছিলাম। আর সেই মুহূর্তটা আমার সঙ্গে সবাই ছিল পাশে।
আমার শাশুড়ি মা এখানে ছিলেন, আমার মা এসেছিলো, আমার কাকিমারা ছিল। আর যে 3টে মাস আমি নার্সিংহোম থেকে ছুটি হওয়ার পর যে 3টে মাস আমি বাড়িতে একদম বেড রেস্টে ছিলাম, তো সেই মুহূর্তটা আমার 2 দিদি, আমার 2 কাকিমা আর মা, এই কয়েকজন, আর মামুনি কয়েকটা দিন ছিল, তো এই কয়েকজন মিলে থেকেছে। আর সঙ্গে হচ্ছে আমার ছোট মানে আমার মেজ ভাসুর আর যা কন্টিনিউয়াসলি এসেছে, আর সঙ্গে কাকু। তো এই কয়েকজনের কথা কিন্তু আমি একদমই ভুলবো না, যারা আমাদের রীতিমতো খোঁজ নিয়েছে, মানে এসেছে, সবসময় দেখাশোনা করেছে এইগুলো। আর থাকার মধ্যে আমার কাকিমায়েরা, আমার দিদিরা, এরা তো আমার কাকিমায়েরা বেশিরভাগ, যে কন্টিনিউ এই কাকিমা 1 সপ্তাহ 10 দিন থাকলো, তো পরের সপ্তাহে অন্য কাকিমা এলো, মেজো কাকিমা আর ছোটো কাকিমা দুজনের, তো কন্টিনিউয়াসলি ওরা কন্টিনিউ করেছে, আমার ওই সময়টা ওরা পাশে থেকেছে। আর একজনকার কথা তো না বললে একদমই নয়, সে হচ্ছে যে তোমাদের দাদার বন্ধু, ওরা কিন্তু সমানে খোঁজ খবর নিয়েছে, ওরাও কিন্তু মানে খুব পাশে থেকেছে, ওরাও কিন্তু এসে দেখা বা মানে সেই মুহূর্তটা আমি খুব ভেঙে পড়েছিলাম, আমার এমনই মানসিক অবস্থা একটা হয়ে গিয়েছিল। তো তোমাদের দাদার বন্ধুর যে বউ ছিল, সে বারে বারে আমাকে ফোন করতো, কথা বলতো, আমাকে বোঝাতো, সাপোর্ট করতো। তো এই সমস্ত কিছু নিয়ে না, এই মানুষগুলোকে আমি জীবনে কখনো ভুলবো না, যারা আমাদের সব সময়টা পাশে থেকেছে। আর আমার বড় যা ভাসুর, তারাও কিন্তু আমাদেরকে ফোন করে কন্টিনিউ জিজ্ঞাসা করছে, ওরা আসতে পারেনি যেহেতু মামুনি এখানে ছিল, তাই ওরা আসতে পারেনি, তো ওরাও কিন্তু ভিডিও কলে বা এমনি ফোন করে করে সবসময় খবর নিয়েছে। আর আমার পিসি শাশুড়িও খবর নিয়েছে, বা মাসি শাশুড়ি, এরাও খবর সবাই নিয়েছে, মাসিমণি দেখতেও এসেছে, পিসিমণি দেখতে এসেছিল, তারপর আমার ননদরা, 2টো ননদ আছে, তারাও দেখতে এসেছিল। তো মোটামুটি সবাই কিন্তু সেই মুহূর্তটা পাশে থেকেছে, তাই সবাইকে ভোলার নয়, যে দুঃখের সময় মানুষ সবসময় পাশে থাকে, সেই মুহূর্তটা কিন্তু ভোলার নয়। আর আরও অনেকেই আছে জানো তো, মানে যারা সবসময় পাশে থেকেছে, যে আমার অপারেশনের সময়, যেদিন আমার অপারেশন হয়, সেদিন আমার একজন জেঠুর ছেলে, তো সেই জেঠুর ছেলে নার্সিংহোমে গিয়েছিল, তোমাদের দাদা ছিল, আমার মেজো ভাসুর ছিল, আমার ভাই ছিল, তো এরা সবাই নার্সিংহোমে ভর্তি করার সময়, আমার ভাইয়েরা তো থাকবেই, তো সবাই মিলে, বলতে গেলে সবাই মিলে পাশে থেকেছে বলেই হয়তো এত বড় একটা ঘটনা আমি ওভারকাম করে উঠতে পেরেছি, যে নিজের লোকেরা না থাকলে হয়তো এই কাজটা হতোই না, তাই না? তো সেই হিসেবে এই দিনটা কিন্তু আমার জীবনের সব থেকে একটা মেমোরেবল দিন, আর জিনিসটা আমি ভুলতে চাইলেও ভুলতে পারি না, কারণ এই জিনিসটা আমার একদম সঙ্গে জড়িয়ে আছে। তো এটাই সব থেকে বড় কথা, যেটাই ঘটেছিল আমার জীবনে 31শে জুলাই, তাই ওই দিনটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। তো এটাই ছিল তোমাদের সঙ্গে শেয়ার করার কথা, একটা মানে কি বলবো, বিশাল বড় ঘটনা, সেটাই শেয়ার করলাম। অনেক দিন ধরে ভেবেছিলাম শেয়ার করব, কিন্তু করা হয়নি, তো ভাবলাম যে যেদিন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সেই দিনই তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে পরের বছর সেই দিন। তো সেই সময় আমি অনেক দিন ভিডিও দিইনি, প্রায় কি বলবো, প্রায় 3-4 মাস আমি সেই সময়টা ভিডিও বন্ধ করে দিয়েছিলাম, দিইনি, মানে আমি তো চুপচাপ খাটে বসে থাকতাম, আর প্রচণ্ড ভেঙেও পড়েছিলাম, আর কি মেন্টালি প্রচণ্ড ডিপ্রেশনে পড়ে গিয়েছিলাম, নিজে বুঝতে পারতাম, নিজের ভীষণ কষ্ট হতো, তো একা একা চুপচাপ খাটের মধ্যে বসে থাকতাম, মানে টাইমে টাইমে খেতে দেওয়া, এই সমস্ত কিছু সবাই কিন্তু মনের দিকটা তো চট করে কেউ দেখতে পারবে না, বলো? তো এই জিনিসটাই আমার জীবনে ঘটেছিল, আর এটা নিয়ে মানে আমি ভীষণ বড় একটা শক পেয়েছিলাম, এটাই ছিল। আর সেই সময় কি আমার বিনি সোনা ভীষণ ছোট ছিল, আর ইন্দুও তাই, সেই জন্য আরোই খুব কষ্টে কেটেছে। যাই হোক, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, আর এটাই তোমাদের সঙ্গে শেয়ার করেও দিলাম। যাই হোক, আজকে অনেক সবজিপাতি এনেছিল, আর সেগুলো না একদম ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিলাম কন্টেনারে ভরে কিছুটা, আর যেগুলো এমনি থাকে সেগুলো এমনি রাখলাম। আর এদিকে দেখো, বিছানাটা এই ঘরের সকাল থেকে গোছানো হয়নি, তো তাই দুপুরের দিকে রান্না টান্না হয়ে যাওয়ার পর সমস্ত কিছু কাজ করে নিয়ে তারপরে বিছানাটা গুছিয়ে নিলাম। আসলে কি, এই বিছানাটা না রোদে দিয়েছিলাম, কালকে আমার বিনিশোনা এখানে জল ফেলে দিয়েছে,
আর আজকে তো রোদটা বেশ ভালো উঠেছে, তাই ভাবলাম এটাকে রোদে দিয়ে দিই, তাহলে বেশ ভালো হবে। তো রোদটা বেশ ভালো উঠেছিল বলে রোদে দিয়ে দিয়েছিলাম। আর এই যে রোদে দেওয়ার পর সুন্দর করে বিছানাটা এখন তুলে রেখে দিচ্ছি, আর বিছানাটা গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। তো চলো, আজকের মতো ব্লগটা এতটুকুই। দেখা হবে আবার অন্য ব্লগে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। আর দেখা হবে তোমাদের সঙ্গে আবারও পরের ব্লগে। আর আজকে যে কথাটা তোমাদেরকে বললাম সেটা মানে কার কার কেমন লাগলো শুনে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। আর এখানে দেখো, আমি না দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে গল্প করতে করতে ঘুমিয়ে গেছি। আর আমার দুই মেয়ে না আমাকে মুখে স্টিকারগুলো লাগাচ্ছে, আবার আমার বিনিশনা দেখো চুপ করতে বলছে। তো এটা ওরা আবার ভিডিও করে রেখেছে, জানো, এত দুষ্টু মেয়ে দুটো আমার। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।